কৃষ্ণনগরের ছবিটা সত্যি ভাবাচ্ছে, তার কারণ এতদিন ধরে যে ছবিগুলো উঠে এসছে, বিজেপি যেই অভিযোগগুলো তুলেছে, বা তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা আইএনডিআই অ্যালায়েন্স যে অভিযোগের পর পাল্টা অভিযোগ এসছে, এই যাবতীয় অভিযোগকে কেন্দ্র করে জনগণের মধ্যে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এবার সরাসরি নজর রাখবো কলকাতার দিকে, রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ত্রয়ন চক্রবর্তী। ত্রয়নের সঙ্গে সরাসরি কথা বলবো। ত্রয়ন, কলকাতার ছবিটা যা উঠে আসছে, কলকাতা উত্তর দক্ষিণের ছবি যা উঠে আসছে, সেই ক্ষেত্রে কলকাতা দক্ষিণের মালা রায় অনেকটাই এগিয়ে রয়েছে, দেবশ্রী চৌধুরী একেবারে পিছিয়ে পড়েছে। প্রশ্ন ওঠে এই মুহূর্তে দাঁড়িয়ে, কৃষ্ণনগরের ছবি কিছুক্ষণ আগেই ব্রেক করছিলাম, সেখানে রাজশ্রী রাইডি বলছে ইভিএম মেশিনের ইভিএম বিভ্রাটের কথা। এতদিন ধরে বিজেপি বলতেন যে কিছুদিন পরেই আইএনডিআই অ্যালায়েন্সে যারা রয়েছে শরিক, তারা প্রত্যেকে বলবে ইভিএম খারাপ। এবার তো উল্টো চিত্র দেখা যাচ্ছে। ত্রয়ন, যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, যে এই মুহূর্তে যে ফলাফলের দিকে ট্রেন্ড এবং সারা দেশব্যাপী যে ফলাফল, এনডিএর ফলাফল বা বিজেপির ফলাফল খারাপ হচ্ছে বলা যেতেই পারে, এবং তার পাশাপাশি রাজ্যেও কিন্তু বিজেপির ফলাফল যথেষ্ট খারাপের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। গতবার যে 18টি আসন ছিল তার ধারে কাছে কিন্তু যেতে পারছে না একাধিক রথী মহারথী। এই মুহূর্তে তারা পিছিয়ে রয়েছে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, তারা সবাই পিছিয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপির সল্টলেকের যে রাজ্য দপ্তর, সেই রাজ্য দপ্তরে আমি স্বপনদাকে বলবো সেই রাজ্য দপ্তরের ছবি দেখানোর জন্য। যেটা আশা করা গেছিল, গতকাল থেকেও আমরা যেটা দেখছিলাম যে এখানে একটা প্রস্তুতি নিচ্ছিল এখানকার যারা। একেবারে আমি একটু তোমাকে বিরত করছি, একেবারে স্বপনদাকে বলবো যে ছবিটা যে দেখাচ্ছে সেই ছবিটাকে একটু হাইলাইট করতে। একেবারে ওখানে স্পষ্ট করে লেখা রয়েছে মোদির গ্যারেন্টি মানে পূরণ হওয়ার গ্যারেন্টি। মোদি এতদিন বলছিলেন যে 400 পার, তাহলে সেই ক্ষেত্রে সেই গ্যারেন্টির কি হবে ত্রয়ন? দেখো, আমি স্বপনদাকে বলবো যে এখানে মোদির যে পোস্টার রয়েছে এবং সেইগুলো দেখাতে, যে এবং যেটা এবারে প্রচারের অন্যতম মাধ্যম ছিল, যেমনটা তুমি বলছিলে অঞ্জন, যে মোদি গ্যারেন্টি, এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু রাজ্যের ক্ষেত্রে প্রচারে নেমেছিল বিজেপি রাজ্য নেতৃত্ব, এবং মোদির সেই গ্যারেন্টির ওপর ভিত্তি করেই সারা দেশে 400 পারের কথা বলা হয়েছিল, এবং রাজ্যেও যথেষ্ট ভালো ফলের আশা তারা করেছিল। কিন্তু কার্যত যেটা দেখা গেল, এবং আমি আরও একবার স্বপনদাকে বলবো যে এখানে কিন্তু একাধিক প্রচারের ক্ষেত্রে কিন্তু মোদি যে তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে রেখেই কিন্তু বিজেপির যে রাজ্য দপ্তর, সেই রাজ্য দপ্তরে একাধিক ব্যানার, হোর্ডিং, পোস্টার সেগুলো রয়েছে এবং দেয়াল লিখন রয়েছে, এবং এগুলোকে সামনে রেখেই তারা লড়াইয়ে নেমেছিল। এই রাজ্য দপ্তরে একাধিক বৈঠকের মধ্যে দিয়ে তারা এবারের লোকসভা নির্বাচনের রণকৌশল, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারা তৈরি করেছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু কার্যত তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একটা জনশূন্য পরিস্থিতি কিন্তু বিজেপির এই রাজ্য দপ্তরে এই মুহূর্তে রয়েছে। নেতাদের ব্যানার, হোর্ডিং, পোস্টার হয়তো রয়েছে, কিন্তু সেই নেতাদের কার্যত এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে না, এবং স্বাভাবিকভাবেই যে ফলাফল এই মুহূর্তে সামনে আসছে বা ট্রেন্ড যেদিকে যাচ্ছে, তাতে রাজ্য বিজেপির ফলাফলও যে যথেষ্ট খারাপ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদেরও ভিড় কিন্তু আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে মোদি, অমিত শাহ এবং রাজ্যের ক্ষেত্রে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী মুখ রেখে বা মুখ করে লড়াইয়ে নেমেছিল বিজেপি নেতৃত্ব, কিছুটা হলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিন্তু পিছিয়ে পড়লেন। অঞ্জন, একেবারেই ত্রয়ন, আরও যে সার্বিক যে ছবিটা উঠে আসছে, সব থেকে বেশি ভাবাচ্ছে যে বিষয়গুলো, সেটা হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিপ্লব মৈত্র রীতিমতো লিডে রয়েছেন এবং সুকান্ত মজুমদার ধারাবাহিকভাবে পিছনে পড়ে যাচ্ছে। ত্রয়ন, একদমই, এবং বালুরঘাটের ভোটের দিনও তুমি যদি দেখো তাহলে সেই অর্থে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছিলাম বালুরঘাটে, সেখানে বিজেপি রাজ্য সভাপতি তাকে দৌড়ে যেতে হয়েছিল, এবং সেখান থেকে কোথাও একটা মনে হচ্ছিল যে বালুরঘাট আসন হয়তো এবারে বিজেপির জন্য সেফ সিট নয়, এবং ফলাফল এবং এক্সিট পোলের যে হিসেব নিকেশ ছিল সেগুলোকে কার্যত ধূলিসাৎ করে যে ফলাফল আমরা দেখতেছি। এবং শুধু বালুরঘাটের ক্ষেত্রে নয়, তুমি যদি দেখো বর্ধমান, দুর্গাপুর, দিলীপ ঘোষের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট, তাকে বদল করে তাকে বর্ধমান, দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই আসনে তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছুটা
সেখানে কীর্তি আজাদ এগিয়ে রয়েছে এবং সেখানে কিন্তু দিলীপ ঘোষ অনেকটাই পিছিয়ে রয়েছে। শুধু তাই নয়, তুমি যদি হুগলির ক্ষেত্রে দেখো, লকেট চট্টোপাধ্যায় তিনি যথেষ্ট সংসদে কিন্তু গুরুত্বপূর্ণ মুখ, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে পিছিয়ে রয়েছেন কার কাছে? রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অন্যদিকে তুমি যদি চলে যাও, যে আসন থেকে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মেদিনীপুর আসন, সেই আসন থেকে কিন্তু অগ্নিমিত্রা পাল বিধায়িকা, তিনি জুন মালিয়ার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে পিছিয়ে রয়েছেন। ফলে একাধিক আসন, এবং সব থেকে বড় কথা, যে ইস্যুকে ভোটের আগে সব থেকে গুরুত্ব দিয়েছিল বিজেপি নেতৃত্ব, সন্দেশখালীর ইস্যু, বসিরহাটের কিন্তু সামগ্রিক বসিরহাট লোকসভায় যেমন বিজেপি পিছিয়ে রয়েছে, পাশাপাশি সন্দেশখালীতেও কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে বিজেপি। এবং নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে ইস্যুগুলোকে বিজেপির তরফ থেকে সামনে রাখা হয়েছিল, এবং সেই বিষয়গুলো কিন্তু কার্যত সেভাবে সাধারণ মানুষ দেয়নি। বরং যেটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, যে তৃণমূলের দিক থেকে কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং 7% বা 7% মহিলা পোল বেশি হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে পুরোটাই কিন্তু তৃণমূলের পক্ষে গেছে। এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের যে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, যে এই লক্ষ্মীর ভাণ্ডার, সেটাতেই কিন্তু এই যে কেন্দ্রীয় বঞ্চনা, দুর্নীতি, একাধিক যে সমস্ত অভিযোগ নিয়ে এসেছিল বিজেপি নেতৃত্ব বা ইস্যু করে নির্বাচনে নেমেছিল, সেগুলো কিন্তু সেইভাবে দাঁড়াতে পারেনি এবং খড়গুটোর মতো কার্যত ভেসে গেছে বলা যেতে পারে। এখনো পর্যন্ত ট্রেন্ড কিন্তু তেমনটাই বলছে, এবং যার খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি বিজেপির এই রাজ্য দপ্তর সল্টলেকের অফিস, সেটাও কিন্তু কার্যত জনশূন্য। অঞ্জন, তোমার চোখে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করব। এর আগে তুমি টার্গেট হটস্পটে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছো, সেই ক্ষেত্রে যে সার্বিক পরিস্থিতিটা ছিল, সার্বিক ছবিটা ছিল, এখন এই পর্যায়ে এসে সার্বিক ছবিটা একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, শুধুমাত্র কি দুর্নীতি প্রসঙ্গ বা সন্দেশকারী প্রসঙ্গের জন্য এই যাবতীয় বিষয়টি ঘুরেছে, নাকি মহিলা ভোট, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার একটা সুইপ করেছে এবং এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? কি মনে করছো, তোমার চোখে কি ধরা পড়ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অঞ্জন, এবং এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে মহিলা ভোট, এবং যেটা আমরা 2021-এর নির্বাচনের ক্ষেত্রেও দেখেছিলাম, যে যখন মানে তেরে ফুরে বিজেপি প্রচার করছে, এবং একটা সময় মনে হচ্ছিল যে এখানে সরকার তৈরি করে ফেলবে বিজেপি নেতৃত্ব, কিন্তু দুটো বিষয় কিন্তু সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল। তুমি জানো, সেই সময় থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে মহিলা ভোট সেটা কিন্তু সংগঠিত হয়, পাশাপাশি মুসলিম ভোট। এই দুটো ভোটের ওপর ভর করে বলা যায় 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল মার্জিনে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করে তৃণমূল কংগ্রেস। এবারেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখলাম, যে মহিলাদের যে ভোট, এবং বিভিন্ন কেন্দ্রে আমরা যখন গেছি, সেখানে দাঁড়িয়ে হয়তো সামগ্রিকভাবে বা কোনো একটা ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব কাজ করলেও সমস্ত জায়গাতেই কিন্তু কার্যত বলা যেতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার, সেগুলো কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে গেছে। ফলে এটাই কোথাও একটা মহিলা ভোট, সেই ভোটটা সংগঠিত হয়েছে, এবং সেই পুরো ভোটটা কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের ভাগসে গেছে, এবং সেটা একটা বড় ফারাক তৈরি করে দিয়েছে এবারের এই লোকসভা নির্বাচনে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে যে টাকা আটকে দেওয়ার অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, যার জন্য উন্নয়নের কাজ সঠিকভাবে হচ্ছে না, এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছিল, সেই প্রচারগুলো কোথাও সাধারণ মানুষের কাছে এফেক্টিভ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আরও একটা প্রচার ছিল, যে ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধী দলের নেতাদের পেছনে বা বিরোধী দলের নেতৃত্বের বিরুদ্ধে ব্যবহার করছে এই কেন্দ্রীয় সরকার, সেটাও কোথাও একটা সাধারণ মানুষের আত্মসম্মানে বা অবশ্যই তাদের কোথাও একটা স্বাভিমানে লেগেছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু সাধারণ মানুষের ভোট, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি যদি দেখো, এবং গোটা দেশের ক্ষেত্রে তুমি যদি দেখো, ইন্ডিয়া জোট যে এরম ধরনের একটা ফলাফলের কাছাকাছি যেতে পারে, সেটা কিন্তু সেই অর্থে আশা করা যায়নি। সেখানে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পাচ্ছে না হয়তো কেন্দ্রের সরকার করার ক্ষেত্রে, সেখানে থেকে এনডিএকে নিয়ে চলতে হবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এ রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয়, অর্থাৎ এই বিষয়গুলো অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলেই কিন্তু মনে করা যায়। অঞ্জন, একেবারেই তুমি যেটা বললে, যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এই ফলাফল, এবং গতকাল তার ঠিক আগের দিন রাহুল গান্ধী একেবারে রায়বরেলি থেকে যিনি দাঁড়িয়েছেন, তিনি সরাসরি বলে ফেললেন যে মুসুবালার গান টেনে 295টি সিট পাবে, এবং তার প্রায় ধারে কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ঘড়ি কাটা 1:54 বাজে, এবং সেই সময়তে দাঁড়িয়ে 226 বলা যেতে পারে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফলাফল। কি হবে তা তো সময়ই বলবে, কিন্তু তার আগে যে লিড বা তার আগে যে লড়াইটা, সেই লড়াইটা বেশ দহরম মহরম পরিস্থিতিতে রয়েছে। ত্রয়ন, একদমই তাই। এবং
যে ফলাফল আমরা সকালে প্রথমে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখেছি, পরবর্তী সময় যত রাউন্ডে গিয়েছে, ট্রেন্ড যত ক্লিয়ার হয়েছে, ততই কিন্তু বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোট কিন্তু এবারে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে চলেছে। তবে এখানে অবশ্যই আরও একটা বিষয় কিন্তু এখানে রয়েছে যে সেই কংগ্রেস কতগুলো আসন পাচ্ছে, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস কতগুলো আসন পাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ হলো, এমনও হতে পারে অনেক সময় যে যদি মেজরিটির জায়গায় এই মুহূর্তে এনডিএ চলে যায় বা ইন্ডিয়া সরকার তৈরি করে বিজেপি, তাহলে ইন্ডিয়া জোটের মধ্যে থেকে কোন ছোট শরিক তারা বেরিয়ে আবার এনডিএ জোটে যোগ দেবে না, এমনও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে এই সামগ্রিক ইকুয়েশন বা কম্বিনেশন পারমুলেশন এইগুলো কিন্তু চলতেই থাকবে। কিন্তু এটা খুব স্পষ্ট যে ইন্ডিয়া জোট কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করছে এবং এনডিএ জোটকে কিন্তু যথেষ্ট টেক্কা দেওয়ার মতো একটা জায়গায় তারা রয়েছে বা চলছে। এখনো পর্যন্ত ট্রেন্ড কিন্তু সেদিকেই পরিলক্ষিত হচ্ছে।